আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। জিরো আওয়ার নিউজ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে জমি সংক্রান্ত রেকর্ড খতিয়ানে বিভিন্ন ধরনের ভুল। এই ভুল কিভাবে সংশোধন করা যায় এবং কোথায় যেতে হবে, কোন কোন সংশ্লিষ্ট বিভাগে গিয়ে এই ভুল সংশোধন করা যাবে। অনেকের ধারণা যে একদিনেই রেকর্ড খতিয়ানের ভুল সংশোধন করা সম্ভব। এই সকল বিষয় নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা আমার হাতে যে পরিপত্রটি দেখছেন, এই পরিপত্রটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ে আইন শাখা 1 থেকে প্রকাশিত হয়েছে, গেজেট আকারে। এই পরিপত্রটি যারা দেখেছেন বা যারা পড়েছেন, এই সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, তারা বুঝতে পারবেন যে এই পরিপত্রতে স্পষ্ট করে কি লেখা আছে। তারপরেও আমি আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরছি, কারণ আপনারা জানেন যে জমি সংক্রান্ত বিষয়ে আমার আরো 2টি চ্যানেল রয়েছে, যে চ্যানেলে এই রেকর্ড সংশোধন বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং অনেক ভিডিও রয়েছে সেখানে। তারপরেও আমার প্রিয় সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স, তারা অনেকেই প্রশ্ন করেন যে একদিনে রেকর্ড সংশোধন করা যাবে কিভাবে। আসলে দেখুন, একদিনে রেকর্ড সংশোধন করা কি আদৌ সম্ভব? এটি কিন্তু কথার কথা হতে পারে, বাট এটি কিন্তু আসল কথা নয়। আসল কথা নিয়েই কিন্তু আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সামনে যে পরিপত্রটি দেখছেন, এই পরিপত্রে যা লেখা আছে, আমি এর মধ্য থেকে চৌম্বকীয় যে বিষয়টা আছে, মূল যে বিষয়টি আছে, সেই বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখানে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় আইন শাখা 1 থেকে এই পরিপত্রটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সেখানে চূড়ান্তভাবে মুদ্রিত ও প্রকাশিত খতিয়ান, রেকর্ড অফ রাইটস, এই রেকর্ড অফ রাইটসের যে ভুলগুলি রয়েছে, সেই ভুলগুলি কে, কখন, কিভাবে, কোন সংশ্লিষ্ট বিভাগ এটিকে সংশোধন করে দিতে পারবে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে এবং কিভাবে দেওয়া হয়েছে। এবং সর্বশেষে যদি রেকর্ড খতিয়ান সংশোধন না হয়, তাহলে আপনাকে কি করতে হবে। তো সর্বপ্রথমে আমরা জেনে নেই যে কোন আইনের দ্বারা এই একদিনে বলেন আর 6 মাস বলেন, আর কোন সংশ্লিষ্ট বিভাগ এটি সংশোধন করে দেবে, সে বিষয়টি জেনে নিন। এখানে বলা হয়েছে দি স্টেট একুইজিশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950 এর ধারা 144 এর বিধান মোতাবেক ভূমি মন্ত্রণালয়াধীন দায়িত্বপ্রাপ্ত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক দেশের বিভিন্ন জেলায় জরিপ কার্যক্রমের মাধ্যমে ভূমি রেকর্ড প্রণয়ন করা হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দি স্টেট একুইজিশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950 এর 144 ধারা বিধান মোতাবেক ভূমি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত যে রেকর্ড ভূমি জরিপ অধিদপ্তর, তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে বিভিন্ন জেলায় এই রেকর্ড কার্যক্রম পরিচালনা করার জন্য। এই জিনিসটা কিন্তু একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার। তো কারা রেকর্ড খতিয়ান সংশোধন করতেছে, রেকর্ড করতেছে বা জরিপ কার্য পরিচালনা করতেছে? বাংলাদেশ জরিপ অধিদপ্তর। এখন এইখানে আরো একটি কথা কিন্তু উল্লেখ করা হয়েছে যে আপনি একদিনে বা 6 মাসে বা কোন সংশ্লিষ্ট বিভাগ এই রেকর্ডে যে ভুল থাকে সেই ভুলটি সংশোধন করবে। তাহলে এখানে আরো একটি কথা বলা হয়েছে যে সর্বশেষ জরিপের রেকর্ড খতিয়ান, রেকর্ড অফ রাইটস চূড়ান্ত মুদ্রিত বা প্রকাশিত হওয়ার পরে বা ফাইনাল পাবলিকেশন হওয়ার পর খতিয়ানে কতিপয় ভুল সংশোধনের জন্য সহকারী কমিশনার ভূমি, অর্থাৎ এসিল্যান্ড সহকারী কমিশনার ভূমি যিনি আছেন, তিনি উক্ত আইনের কে ক্ষমতাবান? সহকারী কমিশনার ভূমি। এই যে সহকারী কমিশনার ভূমি তাকে কিন্তু সরাসরি ভূমি মন্ত্রণালয় কর্তৃক ক্ষমতা দেওয়া হয়েছে। এখন এখানে বলা হয়েছে জরিপ পরবর্তীকালে সেবা গ্রহীতাদের খতিয়ানে এই ধরনের ভুল যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সংশোধনের সেবা দিতে সরকার বদ্ধপরিকর।
মানে এই যে আইন বা যে পরিপত্র দেওয়া হয়েছে, এই পরিপত্রে বলা হচ্ছে যে সাধারণ জনগণ যারা ভূমির মালিক তাদের যে সকল ভুল সংশোধন করা সম্ভব এসিল্যান্ডের মাধ্যমে বা ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের যে কর্মকর্তারা আছে তাদেরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতার মধ্যে যেগুলি সেবা দেওয়া দরকার আদালতে না গিয়ে, সেই সকল সেবার কথা বলা হয়েছে। এতটা সংশ্লিষ্ট বিষয় সুস্পষ্ট ধারণা না থাকায় সর্বশেষ জরিপে মুদ্রিত চূড়ান্তভাবে প্রকাশিত স্বত্বলিপি খতিয়ানে পরিশিষ্ট ভুল সংশোধনের বিষয়টি সহকারী কমিশনার ভূমিগণ কর্তৃক জনগণকে যে সেবা দেওয়ার কথা সেই সেবাটি যথাসময়ে দিচ্ছে না, এই মর্মে পরিলক্ষিত হচ্ছে। তারা নিজেরাও জানে যে এসিল্যান্ড যথাসময়ে যে ভুলের কথা এই পরিপত্রে লেখা আছে সেই পরিপত্রের উল্লেখিত ভুলগুলি তারা যথাসময় করে দিচ্ছে না, যার কারণে সাধারণ জনগণ যারা ভূমির মালিক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা হয়রানির শিকার হচ্ছে। এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, তারপরে আমরা সরাসরি সবকিছুতে না গিয়ে আমরা যদি রাজস্ব অফিসার কর্তৃক যে সকল খতিয়ানের ভুল সংশোধন করার কথা সেই সকল ভুলে যদি আমরা চলে যাই তাহলেই কিন্তু আমরা বুঝে যাব। তো 1 নম্বরে হচ্ছে চূড়ান্তভাবে মুদ্রিত হওয়ার পরে যে খতিয়ানে যথার্থ যে ভুলগুলি আছে, যেটা বোনাফাইড মিস্টেক, এই সংশোধনের বিষয়ে স্টেট অ্যাকুজেশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950 এর 149 এর 4 ধারায় সেটি কিন্তু বোনাফাইড মিস্টেক, এটি সংশোধন করে দেওয়ার কথা। তো আমার কাছে যে সকল ভাই বন্ধুরা প্রশ্ন করেছিলেন যে একদিনে, 2 মাসে, 1 মাসে, যত শর্ট টাইমে হোক এই রেকর্ডটি সংশোধন করা যাবে কোন কোন ভাবে, কোন সংশ্লিষ্ট বিভাগে গেলে, এখানে কিন্তু আমি বলেই দিলাম যে সরাসরি মন্ত্রণালয় কর্তৃক ক্ষমতা প্রদান করা হয়েছে কাকে? সরাসরি এসিল্যান্ডকে। এখন এসিল্যান্ড যেই বিষয়টি খুব দ্রুত সংশোধন করে দিতে পারবেন, আমি বলছি না একদিনে, খুব দ্রুত। তার মধ্যে খতিয়ানে করণিক ভুল, যেই সকল রেকর্ড খতিয়ান চূড়ান্ত মুদ্রিত হওয়ার পরে যে সকল করণিক ভুল হয়েছে সেই সকল করণিক ভুলের জন্য এসিল্যান্ড অফিসে গিয়ে যদি আবেদন করা হয় তাহলে সেই এসিল্যান্ড অফিস কর্তৃক এই করণিক ভুলগুলি সংশোধন করে দিতে পারবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে করণিক ভুল এমন একটি ভুল যা প্রকৃত সরল বিশ্বাসে ভুলক্রমে অসাবধানতায় হয়েছে, সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়নি, এটি ভুলক্রমে হয়েছে। এই ধরনের করণিক ভুল, এইরূপ ভুলের পিছনে কারো কোনো হাত নেই, অসাধু উদ্দেশ্য নেই। তারপরে হচ্ছে এই ভুলের সাথে অন্য কারো স্বার্থের সংশ্লিষ্টতা নেই, যা সংশোধন করলে অন্য কোনো ব্যক্তির স্বার্থ নষ্ট হবে না, তবে সংশোধনের মাধ্যমে তার ভূমি সত্ত্বের অস্পষ্টতা দূরী হবে। মানে এই ভুলগুলি যদি সংশোধন করা হয় তাহলে অন্য কোনো ব্যক্তির, অর্থাৎ যেই ব্যক্তি ভুল সংশোধন করার জন্য আবেদন করলো সেই ব্যক্তির খতিয়ানের ভুল সংশোধন করে দিলে ওই ভুলের জন্য আশেপাশে যে সকল ভূমির মালিকরা আছে বা অন্য কোনো ব্যক্তির কোনো ক্ষতি হবে না, সেই কথাটা কিন্তু উল্লেখ করা হয়েছে। তারপরে আছে করণিক ভুল, যে করণিক ভুলটি সেটি হচ্ছে যেমন হতে পারে নামের বানান ভুল, তারপরে রহিমের জায়গায় রহিমা হয়েছে, হাজেরার জায়গায় হাজির হয়ে গেছে, রয়ের পুটলি পড়ে নাই, ইত্যাদি ইত্যাদি। তারপরে পিং এবং জংয়ের ক্ষেত্রে যেমন জমিলা বেগম পিতা জামাল উদ্দিন, সেখানে মনে করেন স্বামীর জায়গায় পিতার নাম হয়ে গেছে। এরকম ছোটখাটো যে সকল ভুল আছে এই ভুলের কথা কিন্তু বলা হয়েছে করণিক ভুলের ব্যাপারে। তারপরে খতিয়ানের অংশের যে গাণিতিক ভুলগুলি রয়েছে সেই গাণিতিক ভুলগুলিও কিন্তু তারা সংশোধন করে দিতে পারে এসিল্যান্ড অফিস। যেমন খতিয়ানে 2 জনের অংশ হওয়ার কথা ছিল 50-50, অর্ধেক অর্ধেক, সেখানে কিন্তু লেখা হয়েছে 60-50, এবং 2 জন উত্তরাধিকার বা ক্রয় সূত্রে জমির মালিক তারা সমান সমান সম্পত্তি ক্রয় করেছেন, তাদের সেই রেকর্ড খতিয়ানের মধ্যে এরকম 40 চলে আসছে, 60 চলে আসছে। এরকম যদি হয়ে থাকে, একজনের কম একজনের বেশি, এরকম যদি রেকর্ড খতিয়ান হয় তাহলে সেটি কিন্তু এসিল্যান্ড কর্তৃক সাথে সাথে এটি সংশোধন করে দিতে পারবে। কিভাবে দিতে পারবে? কারণ তার কাছে কিন্তু যে দলিল, যে খতিয়ান রয়েছে সেই খতিয়ান এবং আবেদনকারীর যে হস্তান্তরিত দলিলের কপি সেইটি দিয়ে এবং দাতার যে ডকুমেন্টসগুলি
সংশ্লিষ্ট বিভাগের রেকর্ড বইতে লিপিবদ্ধ রয়েছে সেটি দেখেই কিন্তু তারা করে দিতে পারে, এই কথাটাই কিন্তু বলা হয়েছে। সুন্দরভাবে কিন্তু এই পরিপত্রটাতে ভাই এত সুন্দর করে বুঝাই দিছে, তারপরেও সংশ্লিষ্ট বিভাগের যে কর্মকর্তা তারা কেন বোঝেন না নাকি বুঝতে চান না, এই বিষয়টা আমার বোধগম্য নয়। এখানে বলে দেওয়া হচ্ছে যে কোনো ব্যক্তি যদি এই সম্পত্তির যোগ সাজসে জরিপকারকরা যদি ভুল ক্রমে যদি এই রেকর্ড খতিয়ানে ভুল করে দেয়, অথবা একজন বা একটি সম্পত্তি দুইজনে ক্রয় করেছে, দলিলে 50-50 রয়েছে, কিন্তু সেই বিষয়টা জরিপকারকরা উল্টাপাল্টা করে দিয়েছে, কিন্তু যখন একজন হস্তান্তরিত দলিলের মালিক তার হিস্সা যখন কম আসে, তখন তার কাগজপত্র নিয়ে যখন তিনি আবেদন করেন, তখন কিন্তু এসিল্যান্ড অফিস এই বিষয়টি দেখে ওখানেই কিন্তু সংশোধন করে দিতে পারেন। আর এই সংশোধনটি যদি তিনি করে দেন, তাহলে সুবিধা কিসের? সুবিধা তো সরকারের, কারণ সরকারের সুবিধা এই জন্যে, সরকার তো রাজস্ব হারাচ্ছে, এই কারণে খাজনা দিতে পারতেছে না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সরাসরি জাতিসংঘে ভাষণেও কিন্তু তিনি এই কথা বলেছেন যে আমার দেশ রাজস্ব হারাচ্ছে। তাহলে এই যে রাজস্ব হারাচ্ছে, কি কারণে রাজস্ব হারাচ্ছে? এই রাজস্ব যে উদ্ধার করার জন্য এই সকল সংশ্লিষ্ট বিভাগের তো সোচ্চার হওয়া একান্ত দরকার। এইখানে কিন্তু এই কথাটি বলেছে। সবচেয়ে বড় যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে যে খতিয়ান অন্যের নামে হয়ে যাওয়া। তো খতিয়ান অন্যের নামে হওয়ার কিন্তু আমি তিনটা দিক দেখি। এক নাম্বার দিক হচ্ছে, নাম্বার 1, সেটি হচ্ছে জমির প্রকৃত যে মালিক ছিলেন দাতা তার নামে না হওয়া, উত্তরাধিকার সূত্রে যিনি মালিক ছিলেন তার নামে না হওয়া, তৃতীয় কোনো ব্যক্তির নামে হয়ে যাওয়া, একটু 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাওয়া, সেই সম্পত্তি ছেলে মেয়ে মানে অর্থাৎ পুত্র সন্তান, কন্যা সন্তান, স্ত্রী যারা জীবিত আছেন তারা শান্তিপূর্ণভাবে সেই সম্পত্তিতে ভোগ দখলে আছেন, সেই সম্পত্তি তারা নামজারি করে নিয়েছেন, তাদের নামে রেকর্ড হওয়ার কথা, কিন্তু সেটি ভুল হয়ে চলে গেছে বাবা মার, মৃত বাবা মার নামে রেকর্ড হয়ে গেছে। এই যে 2 নাম্বার কারণ। আর 3 নাম্বার কারণ হচ্ছে যে সম্পত্তি ক্রয় করা হয়েছে, হস্তান্তরিত দলিলের মাধ্যমে সম্পত্তি বুঝে নিছে, সেখানে তিনি ভোগ দখল করতেছেন। এই ভোগ দখল করা অবস্থায় জরিপকারকরা পূর্বের মালিকের নামে রেকর্ড করে দিয়েছে। এই যে বিষয়, 3টি বিষয় বললাম, এই 3টি বিষয়ের মধ্যে 1 নাম্বার যে বিষয়, যে তৃতীয় একজন ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে, সেই বিষয়টা আদালত পর্যন্ত যদি মকদ্দমা দিতে হয়, আমি মনে করি আদালত পর্যন্ত মকদ্দমা দেওয়া সেটা কিন্তু বেটার, এবং সেটা আইনগত দৃষ্টিতে সেটা সঠিক। কিন্তু এই যে যথার্থ ভুল এবং প্রকৃত ভুল যেটা বলা হয়েছে নাম্বার 6, এই পরিপত্রের 6 নাম্বার কলামে স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে যে যথার্থ ভুল এবং প্রকৃত ভুল। প্রকৃত ভুল বা যথার্থ ভুল, এই প্রকৃত ভুল এবং যথার্থ ভুলের মধ্যে যে 2টি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, এই 2টি ভুল যদি এসিল্যান্ড মহোদয় সংশোধন করে না দেন, তাহলে প্রত্যেকটি জমির মালিককে কিন্তু হয়রানির শিকার হতে হবে, এবং তাদের আদালতের যেতে হবে, মামলা করতে হবে, যুগ যুগ অপেক্ষা করতে হবে, অর্থ অপচয় হবে, সবকিছু হবে। যার কারণে এই ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই পরিপত্রটি কিন্তু জারি করা হয়েছে, এবং এখানে যে বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে যে দি স্টেট এগুজেশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950 এর 144 ধারার বিধানে 143 মোতাবেক এই এসিল্যান্ড মহোদয়কে ক্ষমতা দেওয়া হয়েছে তাকে এই রেকর্ডটি সংশোধন করে দেওয়ার জন্য। এই রেকর্ডে যে সমস্ত ভুল আছে, তো সেখানে যথার্থ ভুল এবং প্রকৃত ভুলের মধ্যে বলা আছে, পিতার মৃত্যুর কারণে জরিপকালে সন্তানদের নামে সম্পত্তি রেকর্ড হওয়ার কথা থাকলেও তা পিতার নামে রেকর্ড হয়ে যায়। অর্থাৎ পিতামাতার যে সম্পত্তি রেখে যায় সেই সম্পত্তি কিন্তু পিতামাতার নামে থাকে। অর্থাৎ ভূমি সংশ্লিষ্ট যে অফিস, উপজেলা ভূমি অফিসের যে রেকর্ড বই, সেই রেকর্ড বইতে মালিকানা থেকে যায় মৃত ব্যক্তির, অর্থাৎ পিতা হোক আর মাতা হোক, এই যে মৃত ব্যক্তির নামে যে সম্পত্তি থেকে যায়, পরবর্তীতে তার সন্তানরা বা তার ওয়ারিশরা যে সম্পত্তির মালিকানা পায়, তারা আপোষ বন্টনামা দলিল করে হোক, যৌথভাবে নামজারি করে হোক, তারা কিন্তু মালিকানা নিয়ে আপোষ বন্টনামা দলিলের ভিত্তিতে তারা বসবাস করতেছে। কিন্তু এই বসবাস করাকালীন সময় যদি জরিপকারকরা জরিপ করে এবং সেই জরিপটি যদি ভুলে মৃত বাবা মায়ের নামে হয়ে যায়, তাহলে সেই ভুলটিও কিন্তু সংশোধন করে দেওয়ার কথা হয়েছে। কারণ মৃত বাবা মায়ের সকল কাগজপত্র তো ওখানে দেওয়া হয়েছে, ওয়ারিশিয়ান সনদ দেওয়া হয়েছে,
জমির কাগজপত্র দেওয়া হয়েছে, দলিল খতিয়ান ধারাবাহিকভাবে মালিকানা চেইন ঠিক রেখে সবকিছু দেওয়া হয়েছে। তাহলে যে ব্যক্তি মারা গেল, বাবা তার নামে রেকর্ডটি হয়েছে, তার জন্য আদালতে কেন যেতে হবে? তাহলে আদালতেই যদি যেতে হয় তাহলে এই পরিপত্রটি কেন জারি করা হয়েছে? এই পরিপত্রটি জারি করার মানেই তো হচ্ছে যে যাতে করে সরকার এই পরিপত্রর মাধ্যমে জনগণের যে সমস্যা সমাধান করে দেওয়ার পরে তার নামে নামজারি হয়ে গেলে সরকার রাজস্ব আদায় করতে পারবে খুব সহজে, যে ভূমি উন্নয়ন করটা সেটা তারা আদায় করতে পারবে। দ্বিতীয় নাম্বারে হচ্ছে যে বৈধভাবে অর্জিত মালিকের নামে জরিপকালে চূড়ান্ত রেকর্ড না করে পূর্ববর্তী মালিকের নামে চূড়ান্ত রেকর্ডটি হয়ে গেছে। একজন মালিক তিনি সম্পত্তি বিক্রি করে দিয়েছে, সম্পত্তি হস্তান্তর করে দিয়েছে, এই হস্তান্তরিত দলিলের যিনি মালিক, নতুন মালিক যিনি গ্রহীতা, তিনি সম্পত্তি ভোগ দখলে আছেন, তিনি সেখানে স্থাপনা করেছেন, তিনি দেখা গেছে 5-7 বছর পর্যন্ত সেই জমিতে ভোগ দখলে আছেন, কিন্তু জরিপকারকরা সেই প্রকৃত যে নতুন মালিক তার নামে জরিপ খতিয়ান তৈরি না করে, তার নামে রেকর্ড না করে, তিনি সেই পূর্বের যে দাতা তার নামে সম্পত্তি রেকর্ড করে দিয়েছেন। এখন এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এই বিষয়টা যখন পরিপত্রে দেওয়া হয়েছে, তো পরিপত্রের এই সম্পত্তিটা কিন্তু সরাসরি এসিল্যান্ড যখন দেখবে যে একটি হস্তান্তরিত দলিল আমার কাছে আছে, আমার সেই পূর্বের মালিক যে সম্পত্তি বেচা বিক্রি করেছে তার বায়া দলিল আছে, সবকিছু আছে, তখন কিন্তু এই সমস্যাটাও কিন্তু তিনি সমাধান করে দিতে পারেন। অর্থাৎ এই যে পূর্বের মালিকের নামে যে রেকর্ড খতিয়ানটি হয়েছে সেটি কিন্তু তিনি সংশোধন করে দিবেন, এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে হচ্ছে অর্পিত সম্পত্তি বিষয়ক খ তফসিলের জমি অর্পিত সম্পত্তি হিসেবে রেকর্ড হয়ে যাও। এইটা যদি আপনারা গুরুত্বের সাথে দেখেন যে অর্পিত সম্পত্তি, যেই সম্পত্তিটি খ তফসিলে চলে গেছে, সেটা যদি সরকার বের করে নেয় যে অর্পিত সম্পত্তি আমাদের দেশ থেকে 71-এর পূর্ববর্তী সময় যে সকল ব্যক্তিরা আমাদের দেশ ছেড়ে চলে গেছে, তাদের মালিকানা রেখে গেছে, তাদের নাগরিকত্ব নেই, এখন সেই সম্পত্তি আরেকজনের কাছে আছে, সেই সম্পত্তি যদি একটি পরিপত্রের মাধ্যমে সরজমিনে গিয়ে মাপঝোপ দিয়ে আলাদা করে নিয়ে তা সরকারের নামে নামজারি করার যদি সিস্টেম থাকে, সেটি যদি খুব সহজে যদি সংশোধন করে দেওয়া হয়, তাহলে প্রকৃত জমির মালিক যিনি তার খতিয়ানটি কেন সংশোধন করে দেওয়া হবে না? এটি কিন্তু একটি বিষয়। তারপরে হচ্ছে বিজ্ঞ দেওয়ানি আদালতে চূড়ান্ত রায় বা আদেশের সত্ত্ব ঘোষিত ব্যক্তির নামে সংশ্লিষ্ট জরিপের রেকর্ড না হয়ে পূর্ববর্তী ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে। এখন ক ব্যক্তি আবেদন করেছে তার নামে রেকর্ড সংশোধন করার জন্য, এবং সেই রেকর্ডটি ক ব্যক্তির নামে সংশোধিত হয়ে একটি জাজমেন্ট আসছে বিজ্ঞ আদালত কর্তৃক, এবং এই জাজমেন্টের কপি দিয়ে যখন ক ব্যক্তি সরাসরি আবেদন করতেছে, এই আবেদন করার ফলে এসিল্যান্ড মহোদয় সেটি সংশোধন করে দিচ্ছে। কিন্তু এই নামজারি করার আগ পর্যন্ত যে রেকর্ড মানে খতিয়ান সংশোধনের জন্য আদালত কর্তৃক যে রায়টি দেওয়া হয়েছিল, সেই রায়কে উপেক্ষা করে জরিপকারকরা কি করেছে, সেই রেকর্ডটি আবার তিনি যার নামে ছিল, যার নামে ভুলভাবে রেকর্ড হয়েছিল তার নামে আবার রেকর্ড হয়ে গেছে। তাহলে আদালতের যে জাজমেন্ট, সে জাজমেন্টটার কি প্রাধান্য দেওয়া হলো এসিল্যান্ড অফিস থেকে? তো এই বিষয়গুলিকে কেন্দ্র করে এই পরিপত্রটি কিন্তু জারি করা হয়েছে, এবং কিছু এখানে দেওয়া হয়েছে, এবং সেখানে দুই পক্ষেরই কিন্তু উপকার আসছে, দুই পক্ষই কিন্তু লাভবান হচ্ছে। যেমন জমির মালিক লাভবান হচ্ছে, তিনি তার রেকর্ডটি খুব সহজে সংশোধন করে নিতে পারতেছে এসিল্যান্ড অফিস থেকে, আর যিনি সরকারও লাভবান হচ্ছে যে এই রেকর্ডটি সংশোধন হয়ে গেলে, নামজারি হয়ে একক মালিকানা অর্জন করলে সেই মালিক সরাসরি তিনি ভূমি উন্নয়ন করটি সহজে দিতে পারতেছে। এই যে বিষয়গুলি, এই বিষয়টা কিন্তু অবশ্যই একজন জমির মালিককে হয়রানির শিকার না করে একজন জমির মালিক কতটুকু উপকৃত হবে সেই বিষয়টি না, সরকার কতটুকু উপকৃত হবে সেটির দিকেও যদি লক্ষ্য দেওয়া করা হয়, তাহলেও কিন্তু এই পরিপত্রের আলোকে এই ভুলগুলি সহসা যদি এসিল্যান্ড মহোদয় সংশোধন করে দেয়, আদালতমুখী যদি না করে সাধারণ জনগণকে, তাহলে অবশ্যই এই পরিপত্রটিকে মূল্যায়ন করা হবে। আর যদি না করা হয়, তাহলে ভাই এই পরিপত্র জারি করার কি অর্থ থাকতে পারে? এই পরিপত্র তো, আমি তো অসত্য কথা বলছি না, এই পরিপত্রটি তো মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত করা হয়েছে। তাহলে মন্ত্রণালয় কর্তৃক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক যদি গেজেট দেওয়া হয়, তাহলে সংশ্লিষ্ট বিভাগে যে কর্মকর্তারা আছেন তারা কেন এই পরিপত্র দেখে এই সকল ভুল সংশোধন করবেন না? এটাই হচ্ছে আমার কথা। তো প্রিয় ভিউয়ার্স, যারা এই বিষয়টি নিয়ে আপনারা প্রশ্ন করেছিলেন, আমি যথাসাধ্য চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে যে আপনাদের এই ভুলটি
ধরিয়ে দেওয়ার জন্য যে কিভাবে আপনারা সংশোধন করবেন। একদিনে কখনোই রেকর্ড সংশোধন করা সম্ভব না, তবে খুব দ্রুত সময়ের মধ্যে 15 দিন, 20 দিন, 1 মাসের মধ্যে এই রেকর্ডটি সংশোধন করে দেওয়া সম্ভব, যদি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা সদিচ্ছায়, তার যদি আন্তরিকতা থাকে এবং তিনি যদি এই গেজেটের প্রতি তিনি যদি প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে এই গেজেটে যা উল্লেখ করা আছে সেই ভুলগুলিও যদি আমাদের সাধারণ জনগণের এই 1 দিন থেকে 1 মাসের মধ্যে যদি সংশোধন করে দেয়, তাহলেই কিন্তু সাধারণ জনগণ উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব।